আমরা ভারতীয় মধ্যবিত্তরা হাতে কিছু পয়সা হলেই ভাবি সোনা কিনে রাখি। সোনাটা আমাদের কাছে একটা অ্যাসেট বা সম্পদ। টাকা সঞ্চয় করার থেকে সোনা কেনাটা মনে করি আমাদের বেশি লাভজনক। এর কিছু উপকারিতা আছে, যখন তখন বিক্রি করা যায়, দাম বাড়ে। কিন্তু অন্য খাতে ইনভেস্ট না করে সোনা কেনা বা সোনার গয়না কেনা, এটা কি আদৌ লাভজনক? নাকি সেই টাকা দিয়ে আমি যদি ব্যাংকে রাখি বা অন্য কোনো খাতে রাখি সেইটা বেশি লাভজনক? এটা নিয়ে কিন্তু আমাদের নিজেদের মধ্যে প্রচুর কনফিউশন আছে। অনেকের সাথে কথা বলে দিয়েছি, এটা নিয়ে কনফিউশন আছে। মানে এটা ঝোঁকেই কি আমরা শুধু সোনা কিনি, নাকি আসলে এটা লাভজনক? এই সোনা কেনার কিছু সুবিধা যেমন আছে, কিছু অসুবিধাও আছে। আজকের ভিডিওটাতে আমি এই কয়েকটা কমন বিষয় আমাদের সবার সাথে যার সম্পর্ক রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই সোনা কেনাটা কতটা লাভজনক। আমরা অনেকে গয়না কিনি, অনেকে হলমার্কের সোনা কিনি, হলমার্ক ছাড়া কিনি, তারপরে আপনার যে জিএসটি দিয়ে পাকা বিলে কিনি, কাঁচা বিলে কিনি, বিভিন্নভাবে কিনি। আসলে এই সোনা কেনাটা কতটা উপকারী? আমরা ভারতীয় নারীদের বিশেষ করে আমরা জানি, মহিলাদের মধ্যে সোনার গয়না পরার একটা আকর্ষণ রয়েছে। পুরুষদের মধ্যে ব্রেসলেট, চেন, হাতের আংটি এগুলো পরা। এছাড়া সোনার কয়েন, সোনার বাট বা বিস্কিট কিনে রাখার প্রবণতা, পয়সা জমানোর ক্ষেত্রে বিভিন্ন ভাবে সোনা কেনার একটা প্রবণতা রয়েছে। 4 রকম ভাবে সোনা কেনা যায়, সেটা আগে বলি। প্রথমত হচ্ছে গয়না বা কয়েন, এটা কিনে রাখা যায়। কয়েন পাওয়া যায় সোনার দোকানে। গয়না, কয়েন বা সোনার বাট বা বিস্কিট সেটা যেমন কেনা যায়। তারপরে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মেও কিন্তু সোনা কেনা যায়। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সোনা কেনার, আপনি বুক করে রাখতে পারেন। এছাড়া আর একটা আছে সোনার জন্য ইটিএফ বলে একটা আছে, সেখান থেকে আপনি শেয়ার মার্কেটে ইটিএফ বা সোনা কিনে রাখতে পারেন। আর গোল্ড বন্ড আছে সরকারি, আপনি সেই সোনার বন্ড কিনে রাখতে পারেন। এই 4 ভাবে সোনা কেনা যায়। তবে সাধারণত আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষ হয় গয়না অথবা কয়েন বা কেউ কেউ সোনার বিস্কিট জাতীয় কিছু কিনে রাখি, এটাই। এইবার আসবে সোনা কেনার সুবিধা কি কি আছে, তারপরে দেখবে সোনা কেনাটা আসলেই কি আমার লাভজনক হচ্ছে না খারাপ দিক, সেটা পরে বলবো। আসলে কতটা ঠকছি আমরা সেটাও তুলে ধরবো। এবারে সোনা কেনার কি কি সুবিধা আছে, এই যে আমরা ভারতীয়রা একটা নিজেদের সম্পদ হিসেবে, নিজেদের সম্পদ ভাবি, এতটুকু আমার সোনা আছে, 10 গ্রাম 100 গ্রাম, কারো কারো তো প্রচুর আছে, মানে আমার কাছে সম্পদ। তাহলে এর সুবিধাটা কি? প্রথম কথা হচ্ছে সোনা একটা যে কোনো টাইম আমি কিনে রাখলে যে কোনো সময় দাম বাড়তে পারে, তাই না? কদিন আগে সোনা 40-50 হাজার টাকা ছিল, এখন 70,000 টাকা 10 গ্রামের দাম হয়ে গেছে, অনেক দাম বেড়ে। যারা সেই সময় হয়তো সোনা কিনে রেখেছে প্রয়োজনে বা কিছু কারণে, তারা কিন্তু অনেকটা গেইন হচ্ছে। তাহলে সহজেই দাম বাড়ে এটা। তার এটা কি সোনা সবচেয়ে বড় যে দীর্ঘমেয়াদী, এটা তো এমন না নষ্ট হয়ে যাবে, পচে যাবে বা এক্সপায়ার ডেট আছে ওষুধের মতন বা অন্য কিছুর মতন, যে সোনা কিনে রেখেছে আমাকে 10 বছরের মধ্যে এটা শেষ করতে হবে। বা এমনও নয় নোট বদল হয়ে গেল এটাকে, তাই না? 500 টাকা 1000 টাকার নোট বদল হয়ে গেল, 2000 টাকার নোট আপনার যে অচল হয়ে গেল, 1 টাকার ছোট 1 টাকার কয়েন আটানা চাটানা বন্ধ হয়ে গেছে। তারপর সোনার কয়েন কিন্তু কোনোদিন অচল হবে না, যে সোনার যাদের 1 টাকার কয়েন আছে সেটা আর চলবে না, এমন কোনো ব্যাপার না। অর্থাৎ সোনা দীর্ঘমেয়াদী, এর নষ্ট হওয়ার কোনো চান্স নেই। ফলে এর মতন সম্পদ তার হতেই পারে না। প্রথমত সহজে দাম বাড়তে পারে, দ্বিতীয়ত বললাম যে এটা খুব উপযোগী, কোনোদিন কোনো এর পরিবর্তন খারাপ হওয়ার কোনো চান্স নেই। এছাড়া আর ভালো যে সুবিধাগুলো রয়েছে, এটা যদি আমার জমানো থাকে, কেনা থাকে, সে গয়নায় হোক আর কয়েন হোক, আমি যে কোনো টাইম বিক্রি করতে পারবো, তাই তো? এটা বিক্রি করার জন্য আমার দিন রাত, জানুয়ারি মাস, মার্চ মাসের অপেক্ষা করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কম বেশি দাম যাই হোক না কেন, এটা কিন্তু এমন নয় যে আমি 10,000 টাকার সোনা আমার কালকেই কাঁচা সবজির মতন কালকের হাটে এটা 100 টাকা হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো টাইম বিক্রি করা যাবে। তার চেয়ে বড় কথা, আপনি দেশের যে কোনো জায়গায় কিনতে পারবেন, যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন। ভারতবর্ষের কিন্তু এমন নয় যে আপনি এই রাজ্যে বাস করেন বলে আপনাকে এই রাজ্যেই সোনা কিনতে হবে, ওই রাজ্যে এই সোনাটা বিক্রি করতে পারবেন না, কিনতে পারবেন না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যে কোনো জায়গায় সোনাটা কেনা যায়, এটা একটা ভালো সুবিধা। আরো কিছু সুবিধা আছে, প্রথমে সুবিধাগুলো শুনি, তারপরে তো অসুবিধায় যাব। নেক্সট হচ্ছে সোনার গয়নার প্রতি মহিলাদের একটু ঝোঁক থাকেই, স্বাভাবিক, বেশিরভাগ মহিলাদেরই, কিছু পুরুষদেরও আছে। তাহলে একই সাথে আমার শখ পূরণ হচ্ছে, আমার একটা গলার নেকলেস বা হাতের ব্রেসলেট বা চুড়ি বা অন্য যাই বলি না কেন, কানের দুল, অন্য যাই বলি না কেন, সেটা শখও পূরণ হচ্ছে, আমার টাকাটা কিন্তু আমার নষ্ট হলো না। আমি যদি একটা শাড়ি কিনি 10,000 টাকা দিয়ে, সেই শাড়িটা কি আর বিক্রি করবো? কেউ নেবে? 1,000 টাকা দিয়েও নেবে?
কিন্তু সোনা আপনি যদি সঠিকভাবে কিনতে পারেন, কাগজপত্র যদি ঠিক থাকে, হলমার্কে যদি থাকে, সেটা কিন্তু আমি সঠিক দামে বেচতে পারবো যে কোনো টাইম। তো আমার শখ পূরণ হচ্ছে, অন্য যে কোনো জিনিস, আমি টিভি, ফ্রিজ, গাড়ি যাই কিনুন, আপনি আজকে কিনে কালকে বেচুন, দাম কম পাবেন, কিন্তু সোনা একমাত্র আপনাকে রিটার্ন কিন্তু বেশি দেবে উল্টো। তাহলে আমার শখ পূরণ হচ্ছে, সাথে আমার ইনভেস্ট হয়ে যাচ্ছে। এই রকম আর কোনো কিছু কিন্তু দিতে পারে না, এটা একটা সুবিধা। আর একটা কি, স্টক মার্কেটে যে শেয়ার বাজারে ধস নামে মাঝে মধ্যে দেখি না আমরা, মার্কেটের পতন ঘটে, অনেকে যারা ইনভেস্ট করে তাদের মাথায় হাত পড়ে যায়। কিন্তু যেখানে যত ধস নামুক, সোনার বাজারে কিন্তু সেরকম কোনো সাধারণ মধ্যবিত্ত, আমাদের যে সোনার বাজার, আমরা যেটুকু সোনা কেনা বেচা করব, এখানে কিন্তু কোনো নেগেটিভ প্রভাব পড়ে না। এটা কিন্তু একটা বিরাট বড় একটা প্লাস পয়েন্ট। যতই যা হয়ে যাক, পড়লেও খুব মিনিমাম। ফলে সোনার বাজারে ধস নামার কোনোদিন কোনো খবর কিন্তু আমরা জানি যে সোনার বাজারে হঠাৎ ধস নেমেছে, 70,000 সোনা কালকে 7,000 টাকা হয়ে গেছে, এই ধরনের কোনো আশঙ্কার জায়গা না। অর্থাৎ ইনভেস্ট করলে আমি কিন্তু নিশ্চিত, যেই টাকা দিয়ে আমার সোনা কেনা আছে মানে 10 বছর পরে আমি গেনার হব, এটাই স্বাভাবিক। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা, একটা জরুরি প্রয়োজন, মানুষের তো বিপদ আপদ ফোন করে আসে না, বলে আসে না, ভগবান না করুন, ঈশ্বর না করুন, আমরা কারোরই যেন, আপনাদের কারোরই কোনো সমস্যা না হোক, কিন্তু হয়ে গেলে সোনা থাকলে কিন্তু সেটা আপনি বিক্রি না করলেও বন্ধক দিয়ে হোক বা লোন নিয়ে হোক, আপনি কিন্তু টাকা পাবেন সোনা দিয়ে। অন্য কিছু বিক্রি করা কিন্তু, জমি বাড়ি বিক্রি করা কিন্তু অনেক হ্যাপা, কিন্তু সোনা কম বেশি যাই হোক না কেন, কম বেশি ঠকা জেতা যাই হোক না কেন, সোনা বিক্রি করে কিন্তু সাথে সাথে আমি কিছু ক্যাশ পেয়ে যাব। এটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট সোনার কেনার ক্ষেত্রে। অর্থাৎ কাছে যদি আমার পরিবারে বা সঞ্চয়ে যদি আমার সোনা থাকে, আমি কিন্তু সহজেই বিক্রি করে একটা টাকা আমি লিকুইড ক্যাশ হাতে পেয়ে যাবো। এটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট আছে সোনার ক্ষেত্রে। আর সোনা তো আমাদের ঐতিহ্য, তাই না? এটা আমাদের ঐতিহ্য ভারতীয়দের কাছে। কদিন আগেই খবরে দেখছিলাম কত টন যেন ভারতীয়দের শুধু গয়নার সোনা মজুদ আছে ভারতবর্ষে। ভেবেছেন কি পরিমাণ? পৃথিবীর কোনো দেশের মানুষ এত সোনা ব্যবহার করে না যেটা ভারতীয়রা করে। এটা আমাদের ঐতিহ্য। এইবার গেল তো সোনা কেনার তো ভালো দিক, এতক্ষণ যা বললাম, তাহলে সোনার মতন কোনো ইনভেস্ট হলো না, কিন্তু এর কিছু ডার্ক সাইড আছে, সেটা আমরা, আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য সেটা, কি কি খারাপ, আসলে সোনা ইনভেস্টমেন্টে যে কত রকম ভাবে লস হতে পারে, সেইটা এবার আমরা আলোচনা করব। প্রথম অসুবিধা হচ্ছে, সোনা ডাইরেক্ট কোনো আপনাকে ইন্টারেস্ট দেবে না। ঘরে থাকলে, ব্যাংকে যদি আপনি টাকা রাখেন ইন্টারেস্ট পাবেন, সোনার জন্য ইন্টারেস্ট পাবেন? সোনা আপনার ঘরে আছে, কবে দাম বাড়বে সেই অপেক্ষা আপনাকে থাকতে হবে। তারপরে যেটা, সোনা তো বেশিরভাগ আমরা গয়নার আকারে কিনি, গয়নার আকারে যখন কিনছেন মেকিং চার্জ নিচ্ছে, মেকিং চার্জ, এবার আপনি যখন বিক্রি করতে যাবেন সে মেকিং চার্জটা কিন্তু আপনারা পাবেন না, সেটা বাদ যাবে। অর্থাৎ আপনি যতটা দাম বেশি পাচ্ছেন, কিন্তু মেকিং চার্জ বাদ দিয়ে দেখবেন ওই খাদ বাদ দিয়ে উল্টে লস আইটেম হয়ে যাবে। মিলিয়ে নেবেন কথাটা। আপনি একটা 10 গ্রাম বা 20 গ্রামের নেকলেস কিনে রেখেছেন বাড়ির জন্য, সেটা 5 বছর পরে বিক্রি করতে যান, তার খাদ বাদ যাবে, মেকিং চার্জ বাদ যাবে, সব দিয়ে দেখবেন 10 বছর আগে আপনি যে টাকা সোনা কিনেছেন, এত দাম বাড়ার পরেও হয়তো আপনি সেই টাকার থেকে সামান্য কিছু বেশি পাচ্ছেন। সেই টাকার ইন্টারেস্ট যদি আপনি ব্যাংকে থাকতো তার চেয়ে বেশি পেতেন। মিলিয়ে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই। অর্থাৎ এর যে মেকিং চার্জ, এর ভ্যাট, এটা সেটা দিয়ে আলটিমেটলি ওই খাদ এটা সেটা দিয়ে আপনার আলটিমেটলি খুব একটা রিটার্ন কিন্তু এক্ষেত্রে আসে না। আর হচ্ছে ট্যাক্স, সোনা কিনতে যাবেন তখনও ট্যাক্স, বেচতে যাবেন তখনও ট্যাক্স। এবার বলতে পারেন দাদা আমরা তো কম ট্যাক্স দিই, আরে আপনি তো অবৈধভাবে, আমি তো অবৈধভাবে নিই। দোকানদার বলে না পাকা বিল দেবো না কাঁচা বিল, আমরা তার কাঁচা বিল দিয়ে নিয়ে আসি অনেক ক্ষেত্রে, ট্যাক্স ফাঁকি দিই। এবার ট্যাক্স ফাঁকি দিলে সেটা তো নিয়মের মধ্যে ধরলে চলবে না। আপনি যদি পাকা রসিদ দিয়ে সোনাটা কেনেন, যেটা কেনা উচিত, কোনো সময় কোনো সমস্যা হলে আপনার কিন্তু পাকা রসিদ থাকলে অনেক কিছুর থেকে আপনি ছাড় পেয়ে যাবেন, এটাই রাখা উচিত। সেখানেও ট্যাক্স, বেচতে গেলেও কিন্তু ট্যাক্স। আবার কি, বেশি সোনা আপনি বাড়িতে রাখতে পারবেন না চুরির ভয়, তখন আপনাকে কি করতে হবে, ব্যাংকে ভল্ট বা লকার নিতে হবে। এই লকার বা ভল্টের একটা ভাড়া দিতে হয় মাসে মাসে বা বছরে, জানেন তো ব্যাংকে। এবার ভাড়া যখন আপনি দেবেন, তাহলে আপনার সোনা আপনাকে তো ইন্টারেস্ট দিচ্ছেই না, উল্টে সোনা রাখার জন্য আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, পয়সা দিতে হচ্ছে ব্যাংকে। এবার দেখুন, আপনাকে পয়সা দিয়ে পুষতে হচ্ছে সোনাকে, আর পয়সা আপনাকে কি করতো, ব্যাংকে টাকা রেখে দিলে উল্টে আপনি ইন্টারেস্ট পেতেন। জমি কিনে রাখলে দাম বাড়তো। সোনা কিন্তু খুব বেশি ইনভেস্ট করাটা, সোনা খুব বুদ্ধিমানের কাজ নয়। হ্যাঁ, যেটুকু পারিবারিকভাবে প্রয়োজন সাধ্যের মধ্যে ঠিক আছে, সব কিছু বেচে বুঝে আমি সোনা কিনে রেখে দেবো, আপনি হিসেব করে দেখুন। আরো কয়েকটা বলছি, এটা খুব একটা লাভজনক দাঁড়াবে না, যতটা লাভজনক আমরা ভাবি ততটা, অন্তত কিছুটা লাভ নিশ্চয়ই দেবে। এবার আপনি আজকে সোনা কিনেছেন, আপনার 6 মাস, 1 বছর, 2 বছর পর মনে হলো পয়সার দরকার, সোনাটা বিক্রি করবেন,
তখন দেখা গেল মার্কেটটা ডাউন, সোনার দাম কম। কিন্তু আপনার টাকার দরকার, অপেক্ষা করলে হবে না, সেক্ষেত্রে আপনার লসের একটা বিরাট চান্স থাকছে। আর একটা কি, সোনার বাজার অনেক সময় প্রেডিক্ট করা যায় না, অনুমান করা যায় না। আজকে এই আছে, 2 মাস 3 মাস পরে অনেক হাই হয়ে যেতে পারে, অনেক লো হয়ে যেতে পারে তুলনায়। অর্থাৎ প্রেডিক্ট করা খুব কষ্ট অনেক সময়। এক্ষেত্রে বাজার অনেক সময় কি করছে, আপনাকে নেগেটিভ পজিটিভ করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি লাভবান নাও হতে পারেন। এমনিতেই সোনা বিক্রি করতে যাবেন, আপনাকে ঘাটতি এটা সেটা অনেক কিছু দিতে হবেই। আর নেক্সট হচ্ছে, অনেক ক্ষেত্রে সোনার দাম অতি মূল্যায়িত করে দেখানো হয়। মার্কেট জিনিসটা বোঝা খুব কষ্ট। আপনি শুনছেন এত টাকা, কিনতে যাবেন এত টাকা, বেচতে যাবেন সে দাম পাবেন না। এটা মারাত্মক সোনার মার্কেট। যারা এই মার্কেটের সাথে যুক্ত তাদের সাথে কথা বলে দেখছিলাম, এটা যারা না বোঝে, যারা বোঝে মার্কেটটা তাদের ক্ষেত্রে ঠিক আছে। আমরা সাধারণ মানুষ তো এত বুঝবো না। আমরা পেপারে বা মোবাইলে দেখে নিলাম আজকের দামে সেটাই দাম, কিন্তু আপনি কিনছেন ওই দামে, বেচতে যান আপনি সেই দাম পান কিনা দেখুন। আপনি 10 গ্রাম সোনা কিনেছেন, সে 10 গ্রাম আপনার 10 গ্রাম দাঁড়াচ্ছে না। আপনি কিন্তু কিচ্ছু করেননি, রেখে দিয়েছিলেন আলমারিতে, ব্যবহারই করেননি তারপরেও। অর্থাৎ এই মূল্যটা যে কিভাবে নির্ধারিত হয়, সত্যি আমরা সাধারণ মানুষের পক্ষে খুব বোঝা মুশকিল। এই জন্য আমার যেটা সাজেশন, সোনা আমাদের যেটুকু প্রয়োজন, শখের মধ্যে, সাধ্যের মধ্যে বা কিছুটা সঞ্চয় হিসেবে অবশ্যই রাখবো। কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সোনার পেছনে ইনভেস্ট কিছু মানুষ আছে, এটা মনে হয় ইনভেস্ট করার জন্য যথেষ্ট জায়গা নয় আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে। জানি না আমি কতটা ঠিক, আমার যেটুকু স্টাডি সেখান থেকে আমি ভিডিওটিতে আলোচনা করলাম। আপনারা আপনাদের মতামত, অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।